দর্শক স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। স্বাগত আপনাকে কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। এছাড়া তার আরো একটি পরিচয় আছে, তিনি সাবেক কমিশনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কেমন আছেন? জি, ভালো আছি। দেশে যে সাম্প্রতিক ইস্যু রয়েছে এবং রাজনৈতিক নানা প্রেক্ষাপট রয়েছে, শুরুতেই যদি আমি আপনার কাছে একটু জানতে চাই জুলাই সনদ নিয়ে, যেটা অনেক আকাঙ্ক্ষিত, সেই জুলাই সনদ যে খসড়া দিয়েছেন, খসড়া ১৩টি খসড়া প্রস্তাবে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে এবং আপনাদের দলের যে সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদে তারা যেটি চান অনেক ক্ষেত্রে সেগুলো নেই, যার কারণে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে, অর্থাৎ ভিন্ন মত রয়েছে। তো সব মিলিয়ে জুলাই সনদের ভবিষ্যৎ কেমন দেখছেন? আপনি দেখেন, এত বড় একটি ঘটনার পর নতুন বাংলাদেশ যে সৃষ্টি হতে যাচ্ছে, সেখানে জুলাই সনদ অবশ্যই খুব জরুরি। কিন্তু এটার ভবিষ্যৎ সকলে যদি ঐকান্তিক চিন্তা করে তাহলে ভবিষ্যৎ আছে। কারণ ইতিমধ্যে আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের অনেকের কথাবার্তায় নির্বাচন পিছানোর যে চেষ্টা, সেটার কারণেই এই জুলাই সনদ বাস্তবে কতটা রূপ নেয় সে ব্যাপারে আমি সন্দিহান ব্যক্তিগতভাবে। জুলাই সনদে আপনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা আবার ভিন্ন মত রয়েছে জামায়াতের। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে উচ্চ কক্ষে তারা পিয়ার চান না। তার আগে আমি ঐকমত্য কমিশনের প্রস্তাব দিয়েছেন যে তারা মানে সংসদের যে উচ্চ কক্ষ আছে সেখানে তারা পিয়ার পদ্ধতিতে সদস্য নির্বাচন করবেন। তো সেক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে, কিন্তু জামায়াত বলছে পিয়ার পদ্ধতিতে দিতে হবে। তো সেক্ষেত্রে জামায়াত আবার আরেকটি হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে যে জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করা হবে। তো একটি দল এভাবে বাধ্য করতে পারেন কিনা সরকারকে? প্রশ্নই ওঠে না। এটা জামাত ইসলামের হীন চেষ্টা। এই বাংলাদেশে বিএনপি এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের, সেই নির্বাচনের জন্য, নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের হুমকি দেশের জন্য হুমকি। এটা দেশের জনগণ কেউই কখনো মেনে নেবে বলে আমি মনে করি না। তাদেরকে সুস্থ রাজনীতির চিন্তা করতে গেলে এখানে এই ধরনের হুমকি দিয়ে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোট অফ ডিসেন্ট তো থাকতেই পারে, অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে সবাই একমত হবে না, সেটা আলোচনার মাধ্যমেও তো মীমাংসা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে যেগুলোতে একমত রয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে এবং যেগুলোতে ভিন্ন মত রয়েছে অর্থাৎ নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো নিয়ে তারা রাজনীতি করুক, মানুষের কাছে যাক, বিশেষজ্ঞদের মত। আপনারও কি তাই মনে হয়? অবশ্যই রাজনীতির মধ্যে যারা আপনার যেগুলো সবাই মিলে সমাধান হয়েছে সেটার উপরেই জুলাই সনদ হতে পারে। বাকিগুলো প্রক্রিয়া দিন, মানুষের কাছে আলোচনা, বিশেষজ্ঞদের আলোচনা, দলের সাথে বারবার বসা, তারপর সেগুলো ভবিষ্যতে সমাধান করা যেতে পারে। পিয়ার পদ্ধতি নিয়ে আপনারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না কেন? পিয়ার পদ্ধতি এটা যারা দুর্বল দল তারা চাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি কেন এই নতুন করে আসলো? এটা নির্বাচনকে ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। তাহলে পিয়ার পদ্ধতিতে কখনো এই ধরনের কথা উঠে নাই। আমাদের ভবিষ্যৎ পার্লামেন্টে সেটা আলোচনা হতে পারে। তড়িঘড়ি করে এই বাংলাদেশে পিয়ার পদ্ধতি কোনোভাবেই জনগণ মেনে নেবে না। জামায়াত এবং এনসিপি তারা যে নোট অফ ডিসেন্ট নিয়ে এবং জুলাই সনদ সংস্কার এগুলি নিয়ে সরকারকে চাপ দিচ্ছেন এবং তারা আন্দোলনে যাবার হুমকি দিচ্ছেন। এতে করে কি আপনারা আন্দোলনে যাওয়ার মতো সক্ষমতা তাদের নাই? না, প্রশ্নই ওঠে না। কারণ বাংলাদেশে তারা আন্দোলন করে এই এত জুলাই বিপ্লব এত কিছু ঘটার পরে আপনারা দেখবেন যে কিছুদিন আগে এনসিপি যে মিটিংটা করলো, একই দিনে বিএনপিও মিটিং করেছে। এনসিপি সারা বাংলাদেশে কী পরিমাণ লোক হয়েছে, তাদের কী এমন সক্ষমতা। তাদের লোক এখন চাঁদাবাজিতে ব্যস্ত, তাদের লোক এখন এই নির্বাচন পিছানোর জন্য ব্যস্ত। তাদের যেহেতু জনভিত্তি নাই, সেজন্য আমি এটা স্বীকার করি, যখন জুলাই আন্দোলন হয়েছে তখন তাদের ভূমিকা পরবর্তী পর্যায়ে আজকে কমাস হলো, এই কয়েক মাসের ভিতরেই তো মানুষের এই সমন্বয়কারীদের বিরুদ্ধে মানুষ এখন ফুঁসে উঠছে। তাদের কর্মকাণ্ডে, তাদের চাঁদাবাজি, তাদের নজর তো সেদিকে।
চাঁদাবাজি মানুষ বলছে, বিএনপিও তো চাঁদাবাজিতে আপনি দেখেন কর্মকাণ্ডে জড়িয়ে বিএনপি এত বড় একটা দল, বিএনপির তো লোক আছে, আজকে ধরেন আজকে বিএনপির এত লোক, সেখানে কিছু পরিমাণ যদি বিপদগামী হয় বিএনপি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশে প্রায় 7,000-এর উপরে কিন্তু বহিষ্কার হয়েছে এবং জিরো টলারেন্স, কাউকে কিন্তু রেহাই দিয়ে দেওয়া হচ্ছে না। আইনের আওতায় নেওয়ারও কথা বলছে। আইনের আওতায় কে নেবে? সরকারের লোকরাই তো নেবে। এখন তো আমরা আইনের আওতায় নিতে বলেছি, নেওয়ার দায়িত্ব কার? সরকারের। এবং আমাদের দল আসলে এই ব্যাপারে আরও কঠিন হবে। কিন্তু তাদের একেবারে সমন্বয়কারী যারা, তাদের বিরুদ্ধেই তো খুব নানাভাবে তো বিভিন্ন অভিযোগ আসছে। আমরা ফেসবুক, ইউটিউব, খবর সব জায়গায় আমরা দেখছি দুর্নীতিতে, তারাও তো দুর্নীতি করছে। তা বিএনপি কত বছর রাজনীতি করে, আর তারা এই 6 মাস 9 মাসের ভিতরে তাদের অবস্থা কোন দিকে? তো তাদের কি এমন সক্ষমতা চাঁদাবাজিতে আছে? জড়িয়ে পড়ার কারণটা কি হতে পারে তাদের, কি মনে করেন? এটার উত্তর তো তারা ভালো দিবে, ভালো বলতে পারবে। এই জন্য আমি বলি যে তাদের যে বয়স, এই বয়স অনুযায়ী তারা এই যে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, এটাকে সঠিক যে মূল্যায়ন করার কথা, যে আজকে আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি তাদের ছিল না। আপনি যোগ্য লোককে যোগ্য লাগায় না দিলে এই রেজাল্ট এই ধরনেরই হবে। মানে আপনি কি এটা মনে করেন যে তাদের বয়স কম, কম বয়সে এত তাড়াতাড়ি তো এত বড় নেতৃত্বে আসাটা আমার কাছে মনে হয় ঠিক সঠিক হয়নি। সবকিছুর জন্য একটা মানসিক প্রস্তুতি থাকে, একটা অভিজ্ঞতা লাগে। এবং তারা সবচেয়ে বড় কথা, ঠিক আছে তারা যাই কাজ করছে, তাদের যে দল একটা নতুন দল, তো নতুন দলে তাদের লোক কোথায়? তাদের দলের ভিতরে বিভিন্ন দল থেকে কিন্তু ঢুকতেছে। আগে সে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা বিভিন্নভাবে অনেক লোক ঢুকে যাচ্ছে, যেহেতু তাদের কোনো ওইরকম কোনো প্ল্যাটফর্ম নাই। বিএনপির যেমন তৃণমূল পর্যায় থেকে তারা রাজনীতি করতে করতে তাদের লোকের কিন্তু অভাব নাই। কিছু বিপদগামী আছে, সেগুলো দল কিন্তু ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তাদের সক্ষমতা বাড়াবার জন্য যেভাবে লোক নিচ্ছে, তো সেই ঢোকার ভিতরে নিশ্চয়ই ভালো লোক ঢুকছে না। জি, জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি গুলশানের একটি চাঁদাবাজি কাণ্ডে যার নাম এসেছে, সেই চাঁদাবাজিতে দেখা গিয়েছে যে তিনি একটি মোটরসাইকেল, একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে একটি মোটরসাইকেলে তিনি গিয়েছেন। এটা ওই চাঁদাবাজিতে যিনি সরাসরি জড়িত ছিল তার স্বীকারোক্তিতে এসেছে। তো এখন সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়ে চাঁদাবাজি কাণ্ডে জড়িয়ে পড়া, এটা কতটুকু কিভাবে দেখছেন, বা আপনার মতামত এখানে কি হতে পারে? আমি এটা এইভাবে বলতে পারি, এটা তো কোনোভাবেই শোভনীয় নয়। আবার যেহেতু স্বীকারোক্তিমূলক দিয়েছে, সেই জায়গায় আমি মনে করি তার নিজ থেকে পদত্যাগ করা উচিত। তাহলেও তার মানুষ সেটা ভালো চোখে দেখবে। মানে পদত্যাগ করলে কি চাঁদাবাজি পদত্যাগ করবে এবং তাকে নির্দোষ প্রমাণ করার জন্য সে আইনের আওতায় যাওয়া উচিত তার। সত্যিকারের যদি রেকর্ড থাকে, বাংলাদেশে মন্ত্রী এমপি সবারই তো বিচার হচ্ছে, তা আইনের ঊর্ধ্বে তো কেউ না। যদি স্বীকারোক্তি সঠিক হয়, আমি সরকারকে বলবো এটা আরো অধিকতর তদন্তের মাধ্যমে এটা সুরাহা করা উচিত এবং ক্ষমতায় যাবেন তারও সেই আইনের মোকাবেলা করা উচিত। আপনারা যদি ক্ষমতায় যান সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে আপনাদের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, আপনারাও কি মন্ত্রিত্ব ছেড়ে পদত্যাগ করবেন? আমি অন্যটা জানি না, কিন্তু আমার যদি এই ধরনের কোনো সুযোগ আসে, আমি অবশ্যই আমি দায় নিয়ে পদত্যাগ করে, এটা আমি প্রথমে পদত্যাগ করব, তারপরে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। আর না পারলে আইনে যা হয় তাই হবে। তবে আশা করি আমাদের দ্বারা বেশিরভাগ লোক এটা হবে না। হলে অনেক কষ্ট করে বিএনপি যদি ক্ষমতায় যায়, জনগণ ভোট দিলে অবশ্যই যাবে। গেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে জিরো টলারেন্স, উনি নিজেও কিন্তু সবচেয়ে ভুক্তভোগী। উনি বিদেশ আছেন ঠিকই, কিন্তু উনি সারা বাংলাদেশ যেভাবে পরিচালিত করতেছে, ওনার উপর আমাদের আস্থা আছে। ওনার হাতে গড়া দলের এই ধরনের পরিস্থিতি খুব কম হবে, হলে অবশ্যই তার আইনের আওতায় যাবে। জি, ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। জামায়াতের এক নেতা বলেছেন যে একটি দল যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে। এখানে একটি দল বলতে বিএনপিকে বুঝিয়েছে। এখন 20 মাস পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেখানে সেই নির্বাচনকে জামায়াত যদি যেন তেন নির্বাচন বলে থাকে, তাহলে
নির্বাচিত সরকার অথবা নির্বাচন কমিশন অথবা অন্তর্বর্তী সরকারের উপর কি তাদের কোনো ভরসা নেই? মানে কেন তারা এটাকে যেন তেন নির্বাচন বলছে, কি মনে হচ্ছে আপনার? এটা উত্তর তারা ভালো দিতে পারবে। তারপরে আমি যতটুকু বুঝি, অবশ্যই তারা সরকারের উপর সেই কনফিডেন্স নাই। কিন্তু আমরা বলতে চাই, সকলের সহযোগিতা থাকলে এই সরকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে। আর কারণ মানুষ ভোট দেওয়ার জন্য বসে আছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। মানুষ এবার মানে কোনোভাবেই ওই আগের মতো ভোট হতে মানুষ দিবে না। সেখানে জামাতের এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনি বলছেন যে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে যে বিএনপির ভোট সংখ্যা কমেছে। ৮ মাস আগে এই জরিপটি করেছে একই প্রতিষ্ঠান। ৮ মাস আগে যখন জরিপ করা হয়েছে তখন আপনাদের ভোট ছিল 16%। ৮ মাস পরে আরেকটি জরিপ করা হয়েছে, সেই জরিপে আপনাদের ভোট 12%। সেক্ষেত্রে 4% ভোট আপনাদের কমে গেছে। জামায়াতেরও কমেছে, কিন্তু আপনাদের মতো অতটা কমেনি। উল্টো এনসিপির সামান্য কিছু বেড়েছে। তো আপনারা বলছেন দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তো সেক্ষেত্রে আপনাদের ভোট কমে যাবার কারণ কি? এটা তাদের জরিপ। এই জরিপের উপর আমাদের ব্যক্তিগত কোনো আস্থা নেই। আমরা মনে করি না এতটা, মানে এখানের জরিপটা আমি যতটুকু আমি শুনেছি বা দেখেছি, এতে তাদের জরিপ কতটা সঠিক হয়েছে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর আপনি কত লোকের উপর জরিপ করেছেন, আপনি কোন পদ্ধতিতে করেছেন, এগুলো আমার জানতে হবে। প্রশ্ন কেন আমরা যারা রাজনীতি করি মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, আমাদের কাছে মনে হয় না বিএনপির ভোট অতটা কমেছে। কারণ বিএনপি দিন দিন দলকে অনেক নিয়ন্ত্রণ করছে। মানুষের কথা বললো, এবং আমি আপনাকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে হাঁটেন, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলেন, কয়টা বিএনপির পক্ষে বলে আর কয়টা অন্যদের পক্ষে বলে। আমার তো মনে হয় এই ভোটগুলো গেল কোথায়? আত্মবিশ্বাস রয়েছে যে মানুষ আপনাদেরকে ভোট দেবে। অবশ্যই। আমি সাতক্ষীরার একটি ঘটনা আপনার কাছে তুলে ধরতে চাই। সেখানে একজন বিদ্যালয়ের একজন শিক্ষককে মারধর করেছে। যারা এর সাথে জড়িত ছিল তাদের নাম পরিচয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, এবং তারা সবাই হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের নেতাকর্মী। ক্ষমতায় আসার আগেই এমন আগ্রাসী মনোভাব কেন তাদের? মানে এটা কি যে আপনার আত্মবিশ্বাসের কারণে যে আগামীতে তো আমরা ক্ষমতা আসছি? না, আমি একটা জিনিস স্বীকার করছি, আমি কিন্তু বলি নাই। কারণ আমাদের দল এত বড় একটি দল, এত একটা বড় দলে অনেক সময় কিছু বিচ্ছিন্ন, এগুলো আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি। কিন্তু এগুলার বিচার তো বিএনপি করবে, না করার কোনো কারণ নাই। আমি বললাম না, এখন ধরেন একজনের 5টা লোকের ভিতরে আপনি খেয়াল রাখা যায়, এই 5টা লোক মানে কেউ খারাপ করলে চোখে পড়বে। যখন হাজার হাজার লোক হয়, তার ভিতরে কিছু তো বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। সব কিছু কোনো বিএনপির নির্দেশে তো কেউ করছে না। তো সুতরাং সেগুলা বিএনপি যদি এগুলা আইনের আওতায় না নেয় বা বিএনপি যদি বিচারের চিন্তা না করে, তাহলে জনগণ বাইরে যাবে। কিন্তু আমার মনে হয় না বিএনপি সেই ভুলগুলা করবে। একটু বলতে চাই আপনাকে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। তিনি সম্প্রতি এক রাজনৈতিক দলের নেতা বলেছেন, চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, এনসিপির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আকাঙ্ক্ষিত একটি নির্বাচন, গণ অভ্যুত্থানের 20 মাস পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে তিনি বলছেন যে হবে না। এত কনফিডেন্স হবে না কিভাবে? তিনি এত আত্মবিশ্বাস পেলেন কিভাবে? এটা স্ট্যান্ডবাজি করছে। অথবা এটা তাদের এই হুঁশিয়ারিতে আপনারা ভয় পাচ্ছেন কিনা? মোটেই না। বিএনপি জনগণের দল, এনসিপির কোনো সমর্থনই নেই। তো তাদের কথায় বিএনপি চিন্তাই করে না। বিএনপি, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের প্রতি যথেষ্ট আস্থা বিএনপির আছে। যদিও এই সরকারের কেউ বিভিন্নভাবে এই আস্থা সংকটে ভুগছিলেন, কিন্তু এখন শেষ পর্যায়ে ইউনূস সাহেব এবং নির্বাচন কমিশন, তাদের কর্মকাণ্ডে আমরা তাদের উপর আস্থা রাখছি, এবং তারা যথাসময়ে নির্বাচন ডিক্লেয়ার দেওয়ার পর তাদের হুমকি ধুমকি জনগণ রুখে দিবে। কোনো সুযোগ নেই নির্বাচন ঠেকাবার। তারেক রহমানের প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই। সম্প্রতি নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেছিলেন যে দলের এখন সুসময় চলছে।
সুসময়ের ঘুঘুরা যেন কাছে আসতে না পারেন, এই জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে বা সতর্ক থাকতে বলা হয়েছে। ভোট যেদিকে মানে ভোটের সংখ্যা আপনাদের কমেছে, এই পরিস্থিতিতে দলের সুসময় কিভাবে চলছে? দলের ভোট কমেছে জরিপে, সেটা তো আমরা সেটা বিশ্বাস করি না। সেটা তো আমি আগেই বলেছি আপনাকে যে এটা এই জরিপটা আমাদের কাছে সঠিক মনে হয়নি। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমাদের সেই আত্মবিশ্বাস আছে, আমাদের ভোট বেড়েছে। না, এক সময় তো আপনারা সমন্বয়ক মানে এনসিপির যে সদস্যরা তখন তারা দলে ছিল না বা তাদের দল তখনও গঠন হয়নি। ছাত্র জনতার সাথে এবং জামায়াতের সাথে আপনারা একসময় ঐক্য ছিলেন। এক বছর ঘুরতে না ঘুরতে আপনাদের মধ্যে ঐক্যের ফাটল কেন? আপনি আমাদের আন্দোলনের কারণে আমাদের সেই ঐক্যটা ছিল, ফ্যাসিস্ট সরকারকে সরাবার সব ছিল। এখন প্রত্যেকটা দল যার যার আঙ্গিকে চিন্তা করছে। আজকে জামাত যেরকম পেয়ার পদ্ধতি, তারপরে তাদের এই জুলাই সনদের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা সব কিছুর সাথে বিএনপির মিল খাচ্ছে না, সেজন্যই হয়তো দূরত্ব। সরকারের সাথে আপনাদের দূরত্ব বেড়েছে না কমেছে? কমেছে। তা আমি মনে করি মানে আপনি এখন বলতে ঠিক চাচ্ছেন আছে। বিএনপির কথা মতো সরকার চলছে? বিএনপির কথা মতো না, বিএনপির সাথে যে আনুষ্ঠানিক কথা হয়েছে মানে নির্বাচনের ব্যাপারে, এটা তো জনগণের বাস, সিদ্ধান্ত সরকার নেবে। সরকার যে এখন যে সিদ্ধান্তগুলো দিচ্ছে তা আমরা মনে মনে যা আশা করছি তার সাথে যথেষ্ট মিল পাচ্ছি। তো সুতরাং সম্পর্ক দূরত্ব হওয়ার কথা না। সরকারি নিয়োগদাতা যারা, এনসিপি সরকারি নিয়োগদাতা, সরকার প্রধান তিনি বলে থাকেন যে ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, তারা যখন বলবেন আমি তখন চলে যাব। সরকারের নিয়োগদাতা হয়ে সরকারের বিরুদ্ধে অথবা সরকারের বিপক্ষে যে কথা বলতে দেখছি গণমাধ্যমের রিপোর্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ পেয়েছে। তো বিএনপির সাথে দূরত্ব কমে গেছে, জামায়াত এবং এনসিপির সাথে দূরত্ব বেড়েছে, এটা কারণ কি হতে পারে? তাদের সাথে দূরত্ব বেড়েছে এটা কিন্তু বলিনি, কিন্তু আমাদের সাথে না, সম্পর্ক। এটা আমি আপনাকে কেন বললাম সেটি হচ্ছে আপনারা ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছিলেন এবং জামায়াত ফেব্রুয়ারি এবং এপ্রিলে এখানে জাতীয় নির্বাচনের দাবি করেছিলেন এবং অন্যান্য দল সংস্কার চেয়েছেন, বিচার চেয়েছেন। কিন্তু আপনাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন লন্ডনে যে বৈঠক করে এসেছেন সেখান থেকেই কিন্তু বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এবং জাতির উদ্দেশ্যে ভাষণেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাই বলেছেন। তো লন্ডনে যে কথা দিয়ে এসেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথার প্রতিফলন হয়েছে। তো সেক্ষেত্রে বিএনপির সাথে বিএনপির সাথে সরকারের দূরত্ব কমেছে, এনসিপি জামাতের সাথে দূরত্ব বেড়েছে বলে মনে হয় কিনা? না, আমার মনে হয় না। দূরত্ব এখনো বুঝতে হলে আর একটু সময়ের প্রয়োজন। কিন্তু আমাদের সাথে আমরা বিএনপি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ডিসেম্বর আমাদের বলেছিলেন, কিন্তু উনি কিন্তু এও বলেছিলেন যে নির্বাচনের রোডম্যাপটা সবচেয়ে জরুরি এবং শেষ পর্যন্ত ডিসেম্বর না হলেও সেটা যেন রোজার আগে হয়, এই কথাটা কিন্তু উনি বলেছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি সেই রোজার আগে মানে ফেব্রুয়ারি মাসে যেই কথাটা আমরা শুনছি, এই নির্বাচন কমিশনও বলেছে যে সম্ভবত এই আগামী সপ্তাহের ভিতরে তারা রোডম্যাপ ঘোষণা করবে। তা আমার কথা হলো কাজ যে করবে সব কিছুতে মিল পাচ্ছি। আমরাও কিন্তু এই সরকারের সমালোচনা করেছি কিছুদিন আগে যে রোডম্যাপ আপনারা দেন, সঠিকভাবে দেন, আচ্ছা ছিল না। কিন্তু যেহেতু তারা এখন আমাদের তো কাজ হলো একটা সুস্থ নির্বাচনের দাবিতে, তো সেটা তো অলরেডি তারা বলছে ফেব্রুয়ারিতে দিবে। যদি কখনো এক্ষেত্রে সরে যায় তখন হয়তো সম্পর্ক নষ্ট হবে বা রাজপথে নামার প্রয়োজন হতেও পারে। মানে রাজপথে নামার আশঙ্কা দেখছেন কিনা? আমি দেখছি মানে না, আপনি কারণ আমরা যে রাজপথে আবার নামার প্রয়োজন হতে পারে না, হতে পারে বলতে যদি তারা এটা থেকে সরে যায় তা আমাদের আস্থা আছে তারা সরবে না, সরলে তো সেটা হতে পারে। জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই মব ভায়োলেন্স নিয়ে এবং দেশে যে সাম্প্রতিক সময়ে ট্যাগিং এর রাজনীতি চলছে। ট্যাগিং এর রাজনীতি সরকার বন্ধ করতে পারেনি, অথবা মব কিছু হলেই দেখা যাচ্ছে যে সহিংসতা তৈরি হচ্ছে, তো এটা বন্ধ করতে পারেনি সরকার। এটা আপনি পুরোপুরি পারেনি, কিন্তু ব্যর্থতা মনে করেন কিনা? প্রথমে তো ব্যর্থতা ছিল, কিন্তু এখন তারা আগের চেয়ে কিন্তু অনেক সক্রিয় এই বন্ধের ব্যাপারে। এবং ইদানিং তো আইন শৃঙ্খলা বলেন যাই বলেন, আর যে বিষয়টা আপনি জানতে চাইলেন
এই যে আপনার মব ভায়োলেন্স যেটাকে, হ্যাঁ সেটা আগের চেয়ে তো কম। সরকারের চেষ্টা আছে, চেষ্টা করছে। সরকার চেষ্টা করছে বলে আপনি মনে করছেন। আরো একটি প্রশ্ন করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে গত বছর 24-এ যে জুলাই গণ অভ্যুত্থানে যে অস্ত্র লুট হয়েছিল, সে অস্ত্র ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং পুরস্কার ঘোষণা করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই অস্ত্র দিয়ে আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে এক শ্রেণী? না, বাংলাদেশ সেনাবাহিনী, যেহেতু সেনাবাহিনীও মাঠে থাকবে আমরা ইতিমধ্যে শুনেছি, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানুষ অনেক সচেতন, এই অস্ত্র দিয়ে খুব বেশি এই নির্বাচনে প্রতিবন্ধক করবে বলে আমার মনে হয় না। জি, ধন্যবাদ আনোয়ারুজ্জামান আনোয়ার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার। আজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির 1 নং সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।